প্রায় 10 দিন পরে আবার রাজ্জাক স্যারের বাড়িতে গেলাম। একটু দেরি করেই গেলাম। যদি সকালে যাই আমাকে নাস্তা খেতে ডাকবেন। আমি এড়াতে পারবো না। ওনার বাড়িতে রোজ রোজ খেয়ে যদি উপাদেয় খাবারের রসন অভ্যস্ত হয়ে যায়, ইন্টারন্যাশনাল হোস্টেলে ফজলুর নাস্তা আমার জিভে রুচবে না। স্যারের বাড়িতে গিয়ে দেখি আধছেঁড়া গেঞ্জিটার উপর খদ্দরের চাদর চাপিয়ে দাবার বোর্ডের সামনে বসে আছেন বিপরীতে নিয়াজ মোর্শেদ, একালের গ্র্যান্ড মাস্টার। তখনও নিয়াজ একেবারে বাচ্চা, বোধহয় স্কুলও শেষ করেনি। নিয়াজকে একজন দক্ষ দাবার হিসেবে গড়ে তুলতে রাজ্জাক স্যার অনেক কিছু করেছেন, মায়ের পারিবারিক বিপর্যয় সামাল দেওয়া পর্যন্ত। দেখলাম রাজ্জাক স্যার এবং নিয়াজ দাবা খেলার টেকনিক ফন্দি ফিকির নিয়ে গভীর আলাপ করছেন। নানা রকম চাল বোর্ডে দিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। আমাকে দেখে স্যার সেই পুরনো হাসি হেসে বললেন, মৌলভী আহমদ সোফা বয়েন। আমি বসেই রইলাম। তিনি নিয়াজের সঙ্গে দাবা নিয়ে মত্ত হয়ে রইলেন। ঘড়ির কাঁটা 9টার ঘর থেকে 10টার ঘরে এসেছে। বসে বসে আমার পায়ে ঝিম ধরার উপক্রম। আমি উঠে গিয়ে শেলফে বই দেখতে থাকলাম। সমাজবিজ্ঞান, রাজনীতি, ইতিহাস, রাষ্ট্রতত্ত্ব ইত্যাকার নানা বিষয়ের গম্ভীর মলাটের বই। আমার মনে হলো এগুলোতে দাঁত বসাবার ক্ষমতা আমার জন্মায়নি। খোঁজাখুঁজি করতে করতে শেলফের একটা তাকে ফরাসি সাহিত্যের কিছু বইয়ের সন্ধান পেলাম। বাজলাকের রচনাবলী, ফ্লোবেয়ারের উপন্যাস, মোপাসার রচনা, ভিক্টর হুগোর বই, ফরাসি সাহিত্যের এতগুলো প্রধান লেখকের বই একসঙ্গে আমি কোথাও দেখিনি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ইচ্ছে হলো বাজলাকের রচনার প্রথম খণ্ড এখনই ধার চেয়ে বসি। যদি ধার দিতে তিনি অস্বীকৃত হন, লাইব্রেরিতে বসে পড়ার অনুমতি প্রার্থনা করি। কিন্তু আগ্রহটা চেপে গেলাম। বেলা 11টার দিকে নিয়াজ গাত্রোত্থান করল। রাজ্জাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী আহমদ সোফা চইলা যান নাই? আমি হাসতে চেষ্টা করলাম। স্যার টেবিলে পা দুটো উঠিয়ে দিয়ে জুত হয়ে বসলেন। আপনি এখন কি পড়াশোনা করবার লাগছেন? আমি বললাম, কীভাবে শুরু করব বুঝতে পারছি না। আপনি যদি কিছু বইয়ের নাম বলে দিতেন। স্যার শব্দ করে হেসে উঠলেন। একই কথা মিস্টার হারল্ড লাক্সিরে কইছিলাম। তিনি লাইব্রেরি দেখিয়ে দিয়ে বলছিলেন, মাই বয় গো অ্যান্ড সোক। আমি সঠিক অর্থটা বের করতে পারছিলাম না। লাইব্রেরিতে গো করা যায়, কিন্তু সোক কী করে সম্ভব? লাইব্রেরি তো গোসলখানা নয়। মনে হলো আমার কিংকর্তব্য বিমূঢ় অবস্থাটা স্যার বুঝতে পারলেন। তিনি বললেন, প্রথম লাইব্রেরিতে ঢুকাই আপনার টপিকের কাছাকাছি যে যে বই পাওয়ান যায় পয়লা একশোটে পড়া ফেলবেন। তারপর একটা সময় আইব আপনি নিজেই খুঁজে পাইবেন আপনার আগাইবার পথ। রাজ্জাক স্যার অগ্রসর হওয়ার রাজপথটা সেদিন এমনি করে চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে না দিতেন, হয়তো আমার আরাধ্য গবেষণা কর্মটি আমি একভাবে না একভাবে শেষ করতে পারতাম। সেসব কথা থাকুক। স্যার হুঁকো টানতে টানতে অনুচ্চস্বরে কথা বলতে থাকলেন। খুব মনোযোগ দিয়ে না শুনলে তার উচ্চারিত বাক্য অনুধাবন করা যায় না। তিনি বললেন, বুঝলেন মৌলভী আহমদ সোফা, খেলার ব্যাপারটি হইল পুকুরে ঢিল ছোড়ার মতো ব্যাপার। যত বড় ঢিল যত জোরে ছুড়বেন, পাঠক লেখার ব্যাপারটি হইল পুকুরে ঢিল ছোড়ার মতো ব্যাপার। যত বড় ঢিল যত জোরে ছুড়বেন, পাঠকের মনে তরঙ্গটাও তত জোরে উঠব এবং অধিকক্ষণ থাকব। আর পড়ার কাজটি হইল অন্যরকম। আপনি যখন মনে করলেন কোনো বই পড়া ফেলাইলেন, নিজেরে জিগাইবেন, বইটা পড়ছেন?
নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনার ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না হইতে পারে, আপনার শব্দভাণ্ডার সামান্য হইতে পারে। আপনি তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, ধইরা নেবেন আপনার পড়া হয় নাই। মাঝখানে 1 সপ্তাহ বিরতি নিলাম। পরবর্তী সপ্তাহে পরপর 3 দিন গেলাম। কোনো দিনই স্যারকে একা পেলাম না। নানা ধরনের মানুষ স্যারের কাছে আসছে তো আসছে। কেউ আসছে নতুন প্রকাশিত বই স্যারকে উপহার দিতে, কেউ দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে যাবার আগে কিভাবে পড়াশোনা করবেন স্যারের কাছে পরামর্শের জন্য, কেউ এসেছেন চাকরির তদবির করতে। এমনকি এক ভদ্রমহিলাকেও মৃদুস্বরে তার মেয়ের বিয়ে এবং তার নিজের খরচ মেটাবার অক্ষমতা প্রকাশ করতে শুনলাম। স্যার খুব অল্প কথায় জবাব দিলেন। চাকরি প্রার্থী ভদ্রলোককে জানালেন, আচ্ছা ঠিক আছে, আমি অমুকরে বইলা দিমুনে, হে যদি কথা না শুনে করণের কিছু নাই। ভদ্রমহিলাকে বললেন, আপনি 2 সপ্তাহ পর একবার আয়েন দেহি। দ্বিতীয় দিনে গিয়ে দেখলাম রাজাক স্যার সুট টাই পরা, ফর্সাপনা, উচ্চ লম্বা এক ভদ্রলোকের সঙ্গে শেক্সপিয়রের নাটক নিয়ে আলোচনা করছেন। কথায় কথায় স্যার জানালেন, মার্চেন্ট অফ ভেনিসের শাইলকের সেই উক্তিটি আপনার মনে পড়ে কিনা। ভদ্রলোক বললেন, কোনটা স্যার? আদালতে যখন শাইলককে শাস্তি দিবার ভয় দেখাইতেছিল, শাইলক জবাবে কইছিল, এজুস ব্লাড ইজ অলসো রেড। এখানে শেক্সপিয়রের আসল প্রতিভা ফুটা বার হইয়াছে। শেক্সপিয়র 16 শতাব্দীর মানুষ। সেই সময় ইউরোপে ইহুদিগো কি অবস্থা ভাইবা দেখেন। ইউরোপের দেশে দেশে ইহুদিগো উপর যে ধরনের জুলুম হইতাছিল, হিটলারের অত্যাচার চাইতে কিছু কম বলা যাইব না। এরকম একটা সময়ে শেক্সপিয়র মাত্র কলমের একটা টানে তামাম ইহুদিরে মানুষ সমাজের আশ বইলা প্রমাণ করলেন। চিন্তা করে দেখেন কি অসম্ভব ব্যাপার। অঘটন ঘটন পটীয়সী প্রতিভা বইলাই শেক্সপিয়রের পক্ষে এটা সম্ভব হয়েছিল। বেবাক মধ্যযুগ তালাশ করে দেখলেও এরকম বিদ্যুতের মতন ঝলক তো একটা লাইন আপনি খুঁজে পাইবেন না। তৃতীয় দিনে দেখলাম এক খ্যাতনামা ইতিহাসের অধ্যাপকের সঙ্গে 19 শতাব্দীর রেনেসাঁ নিয়ে আলাপ করছেন। ভদ্রলোক বেঙ্গল রেনেসাঁ যে এই অঞ্চলের ইতিহাসে খুব বড় একটা ঘটনা প্রমাণ করার জন্য অনেক কথা বলছিলেন। রাজাক স্যার ওই অধ্যাপকের জবাবে বলতে শুনলাম, আপনারা 19th সেঞ্চুরিকে গ্লোরিফাই করার জন্য যত কথাই বলেন না কেন, বেশি দূর নিয়ে যাওয়ান আপনাগো সম্ভব হইব না। যখন সিপাহী বিদ্রোহ চলছিল, আপনাগো তথাকথিত মহাপুরুষেরা কোন ভূমিকা পালন করছিলেন? মনে মনে কম্পেয়ার কইরা দেখলে নিজেই জবাব পাইয়া যাইবেন। আধুনিক বাংলা গদ্যের বিকাশ হইল 19th সেঞ্চুরির সবচাইতে মূল্যবান অবদান। আপনারা রামমোহনরে এক্কেরে আকাশে তুইলা ফেলাইছেন। তার লগে মীর সওদার তুলনা করলে ফারাকটা বুঝতে পারবেন। মীর সওদারে উর্দু গদ্যের একজন জনক কওন যায়। মীর আর রামমোহন দুইজন কন্টেম্পোরারি। একবার অযোধ্যার নবাব বাজার দেখবার গেছিলেন। বাজারের সমস্ত মানুষ নবাব সাবরে তাজমিদ দোহাইয়া বাঁচে না। সওদা তখন এক দোকানে বইয়া হুকা খাইতে আসছিল। তারা যখন জানালো ওইল নবাব সাহেব আইছে, আপনি তাজমি দেখাইতে আসেন। সওদা জবাব দিছিল, মায়াবী উর্দু জবান কা নওয়াব ভাই, মগর কোন পুছে। দুইজনের পার্সোনালিটি কম্পেয়ার কইরা দেখেন। রামমোহন রে বিলাত পাঠানোর সময় রাজা টাইটেল দিলেন বাহাদুর শাহ, কিন্তু বাহাদুর শাহেরই কোনো রাজত্ব আসছিল না। রামমোহন সেই টাইটেল গোটা জীবন আগলায় রাখলেন। দিগবীর দেওয়ান হিসাবে তো রামমোহন তার নতুন কেরিয়ার শুরু করলেন। ঘুষি খাওয়ান থেকে শুরু কইরা তার গুণের অন্ত আসছিল না। রামমোহনের যদি আসল কীর্তির কথা বলবার চান, অবশ্যই তার বাংলা গদ্য লেখার কথাটি স্বীকার করতে হইব।
তার তো যোগ্যতা আছিল অঢেল, ইচ্ছা করলেই আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, ইংরেজি সব ভাষাতেই লিখতে পারতেন। একেবারে ডাইনে বাইমে না তাকাইয়া হি হি চুজ টু রাইট ইন বেঙ্গলি। এটাই তার বড় কাজ। গড়ীয় বাংলা ব্যাকরণই হইল তার বড় অবদান। আপনারা তার ধর্মপ্রচার এই সকল লইয়া বাড়াবাড়ি করেন। ভারতবর্ষে রামমোহনের মতো ধর্মপ্রচারক রামমোহনের আগে অনেকেই ছিলেন। রামমোহন হইল সেই ধারার শেষ মানুষ। এইটারে বড় কইরা দেহন ঠিক না। এন্টার 19th সেঞ্চুরির মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইল সর্বাংশে একজন বড় মানুষ। বাই ফার হি ইজ দ্য বেস্ট। এই 3 দিন নানা মানুষের সঙ্গে রাজ্জাক স্যার যেসব কথাবার্তা হলো শুনে আমার মনে হলো তার বাক্য থেকে ঠিকরে মণিমুক্ত বেরিয়ে আসে। অতি সামান্য কথাও এমন তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায়, বিস্ময়ে অভিভূত না হইয়া পারা যায় না। তাজমহলকে সামনে থেকে, পেছন থেকে, ডানে থেকে, বাঁয়ে থেকে, যেদিক থেকেই দেখা হোক না কেন দর্শকের দৃষ্টিতে ক্লান্তি আসে না, আরও দেখার পিপাসা জাগে। আমি রাজ্জাক সাহেবকে মনে মনে তাজমহলের সঙ্গেই তুলনা করতে থাকলাম। তার ব্যক্তিত্বের এমন একটা সুন্দর সম্মান রয়েছে, তার আকর্ষণ এড়ানো আমার পক্ষে অসম্ভব। ইন্টেলেকচুয়াল বিউটি তথা মনীষার কান্তি কী জিনিস, আমাদের সমাজে তার সন্ধান সচরাচর পাওয়া যায় না। রাজ্জাক সাহেবের প্রতি প্রাণের গভীরে যে একটা নিষ্কাম টান অনুভব করেছি, ও দিয়েই অনুভব করতে চেষ্টা করি। এথেন্স নগরীর তরুণেরা দলে দলে কোন অমৃতের আকর্ষণে সক্রেটিসের কাছে ছুটে যেত। পরের সপ্তাহে প্রায় প্রতিদিন সকালবেলা স্যারের ওখানে গিয়েছি। শেক্সপিয়র বলেছেন, ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। অতি পরিচয়ে সুন্দর সম্পর্কও মলিন হয়ে যায়। প্রত্যহের পুরুষ স্পর্শে অত্যন্ত হার্দ সম্পর্কের মধ্যেও ময়লা জমে থাকে। রাজ্জাক স্যার সম্পর্কে আমার পূর্বের ধারণাও ঈষৎ পরিবর্তন করতে বাধ্য হলাম। রাজ্জাক সাহেব তাজমহল ঠিকই, তবে তাতে কোনো দরজা জানালা নেই, থাকলেও তাতে কোনো সিটকেনি নেই। এদিকের হাওয়া ঢুকে ওদিক দিয়ে চলে যায়, এদিকের হাওয়া এদিকে। ভ্লাদিমির ইলিচ লেনিন বার্নার্ড শো সম্পর্কে মন্তব্য করেছিলেন, এ গুড ম্যান অ্যামং দ্য ফেবিয়ানস। রাজ্জাক সাহেবের অবস্থাটাও অনেকটা সেরকম। তার কাছে খুব বেশি মানুষ বুদ্ধিভিত্তিক তৃষ্ণার টানে আসেন না। তাদের প্রায় সকলেরই একটা না একটা ধান্দা থাকে। কারো চাকরির উন্নতি, কারো অন্য তদবির। মতলববাজ মানুষরাই বেশি সময় রাজ্জাক সাহেবকে ঘিরে থাকে। একটা দৃষ্টান্ত দিলেই জিনিসটা স্পষ্ট হবে। কাহিনীটা স্যারের মুখ থেকেই শোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ডাক সাইটে উপাচার্য আব্দুল মতিন চৌধুরী বিলেত থেকে পিএইচডি শেষ করার পর এক সন্ধেবেলা তার ডক্টরাল থিসিসের একটা কপি সহ স্যারের সঙ্গে দেখা করতে এলেন। সৌজন্য বিনিময়ের পর চা নাস্তা খেয়ে চলে গেলেন। ক্লাব থেকে ফেরার পর রাজ্জাক স্যার দেখেন যে ভুলক্রমে চৌধুরী সাহেব তার থিসিসটা ফেলে গেছেন। তিনি তখন মতিন সাহেবকে ফোনে জানালেন, আপনার থিসিস ফাইলা গেছেন। মতিন সাহেব জবাবে জানলেন, আপনার পড়ার জন্য রেখে এসেছি। রাজ্জাক সাহেব বললেন, আমি তো কিছু বুঝবার পারুম না। মতিন সাহেব বললেন, সে কথা বলবেন না স্যার, আপনি মহাজ্ঞানী, আপনি না বুঝতে পারেন এমন কোনো জিনিস দুনিয়াতে নেই স্যার। তখন রাজ্জাক সাহেবকে হলফ করে বলতে হলো তিনি সত্যি সত্যি কিছু বুঝতে পারবেন না। মতিন চৌধুরী সাহেব তখনই তার সংকল্পটা ব্যক্ত করলেন, আপনি থিসিসটা বুঝতে পারবেন না ঠিকই, কিন্তু সিলেকশন কমিটির দু একজন মেম্বারের কাছে বলে দিতে হবে কাজটা খুব উত্তম হয়েছে। সেই সময়ে মতিন চৌধুরী সাহেব ছিলেন একজন প্রফেসর পদপ্রার্থী। মতিন সাহেবের হয়ে তিনি অনুরোধ করেছিলেন কি না তা বলতে পারবো না, তবে যারা তার চারপাশে ঘুরঘুর করতেন তাকে দিয়ে তারা অনেক কাজ করিয়ে নিতেন।
এরকম দীপ্তিমান মনীষা সম্পন্ন একজন ব্যক্তি এই অজস্র বামন পরিবেষ্টিত অবস্থায় সকলের মাপে নিজেকে ছোট করছেন কেন? তার কারণ আমি নিজেকেই বারবার জিজ্ঞেস করেছি। তার কারণ আবিষ্কার করতে অনেক সময় লেগেছে।